এই বীরভূমেতে জন্ম নিয়ে ধন্য হয়েছি, তারাতে লাল মাটির সুর পেয়েছি, তারাতে লাল মাটির সুর পেয়েছি। আমরা আজকে নেক্সট ডে, আমরা এখন যাচ্ছি একটুখানি বেড়াতে। কালকে তো সোনাঝুরির হাটে গিয়েছিলাম। রাত্রিবেলাতে দেখো পেছনের দিকটা অনেকটা এরিয়া গেস্ট হাউস, এবং প্রত্যেকটা বাড়ির উঠোন, তুলসীতলা, ওইদিকে পেছনে একটা পুকুর আছে বাঁধানো। কি বলছে? বোলপুরে থাকতে বলছে। দেখো বাগানটা কি সুন্দর। টোটল, তুমি আমার ভিডিও দেখতে এসো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি বলি। হ্যাঁ, এ দেখো চৈতি গেস্ট হাউসের ও হলো ম্যানেজার। তো আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে ওই সমস্ত ফোন রিসিভ করে আর সমস্তটাই ওই দেখাশোনা করে, এবং রান্না বান্না, আমাদের খাওয়া দাওয়া সবটাই ও দেখাশোনা করে। টোটল, তুমি কিছু বলো। এখানে আসবেন চৈতি হোমস্টে, কোনো অসুবিধা নেই, আর যা লাগবে আমাকে ফোন করবেন। হ্যাঁ, আর তোমার ফোন নাম্বারটা মুখস্থ আছে? বলে দাও। 6294258147। আচ্ছা, এই নাম্বারটা আমার। আচ্ছা ঠিক আছে, আমি এটা স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা। ভীষণই সুন্দর একটা হোমস্টে, আর টোটাল একদম ঘরোয়া পরিবেশ, রান্না বান্না ভীষণই সুন্দর, একদম ঘরের মতন, একদম একদম ঘরের রান্না হবে একদম। আর যেহেতু আমাদের বাচ্চা রয়েছে, তো তাদের দেখাশোনায় মানে সমস্ত দিকটাই টোটন দেখছে, তো খুবই ভালো ছেলে। আর দেখো বাগানটাও খুব সুন্দর, এবং রান্না বান্নাও এখানকার খুব সুন্দর। বারবার একটাই কথা বলছি, রান্না বান্নার কথা। আমরা রেডি হয়ে নিয়েছি, এবং দেখো আজকে শাড়ি পরেছে আমার বোন স্বপ্না, আর ওর ভালো নাম তনুজা। তো স্বপ্না, তনুজা আজকে শাড়ি পরেছে। আমারও একটু ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু যেহেতু বালিকে নিয়ে এত বেশি ছোটাছুটি করতে হয়, তো শাড়ি পরলে খুব অসুবিধাই হবে। তো সে কারণে আমার ইচ্ছেটা এখানে একটু অপূর্ণ থাকলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো আমরা চলে এসেছি টোটো নিয়ে সৃজনী শিল্পগ্রামে, এবং এই গ্রামটা এত সুন্দর, এত সুন্দর, অদ্ভুত একটি পরিবেশ, যেটা সকলের মন ছুঁয়ে যাবে। তো এই গ্রামের ভেতরের কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সত্যি কথা বলতে এখানে এসে ভিডিও করার মতন কোনো মানসিকতা আমার হচ্ছিল না, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এখানে এসে মনে হচ্ছিল এই সবুজটাকে আমরা উপভোগ করি। কারণ সবটাই না চোখ দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে উপভোগ না করলে সেই জায়গার যে গুরুত্ব সেটা কিন্তু বোঝা যায় না। তো এখানে এসে প্রথমেই যেটা দেখলাম, একজন ভদ্রলোক এত সুন্দর গান গাইছেন দোতারা নিয়ে, মানে সেটা আমাকে অবাক করে দিয়েছে। তার সুর এই প্রকৃতির সাথে রীতিমতন মানে মিশে গেছে, মানে মনেই হচ্ছে যেন এই গানটি, এই সুরটি এই প্রকৃতির জন্য। একদম মাটির গান, একদম মাটির গান। তো সেই গান আমি একদম ভিডিওর প্রথমে তোমাদের সকলের সাথে শেয়ার করেছি, এবং এই সৃজনী শিল্পগ্রামের প্রত্যেকটি জায়গায় সাজানো, এবং বাচ্চাদের জন্য না কোনো খেলনা, কোনো ভিডিও গেমস বা যা কিছু আমরা দিয়ে থাকি বাচ্চাদের জন্য, আঁকার ছবি, আঁকার বই, আমার মনে হয়েছে এখানে এসে যে এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ বাচ্চারা প্রকৃতিতে খেলতে বেশি পছন্দ করে। প্রকৃতিতে এই যে এত সবুজ রয়েছে, এত সবুজ মাঠ রয়েছে, ঘাস রয়েছে, তো বাচ্চারা কিন্তু এর মধ্যেই খেলতে। শিল্প মন্দিরে কিছু দোকানও রয়েছে, দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো সোনাঝুরি মেলাতেও পাওয়া যাচ্ছিল। এই ভিডিওটা একান্তই আমার ব্যক্তিগত, আমি জানি না এটা শেয়ার করবো কিনা। এখানে এসে একজনের কথা তো ভীষণ রকম ভাবে মনে পড়ছে, যিনি আমাদের মধ্যে ছাত্র জীবনে রবি ঠাকুরকে একদম মনে প্রাণে অন্তরে গেঁথে দিয়েছিলেন। ওনার আবৃত্তি, ওনার গান, যেটাকে আত্মস্থ করতে পেরেছিলাম, জীবনে চলার পথটা অনেক সহজ করে তুলতে পেরেছিলাম রবি ঠাকুরকে জানার পরেই। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত, আমাদের স্কুলের টিচার
বিমলাক্ষী ঘোষাল, বিমলাক্ষী দি। এত সুন্দর একটা প্রকৃতি, এই প্রকৃতিকে ভালোবাসতে শেখা, প্রকৃতির সাথে রবীন্দ্রনাথের সৃষ্টিকে আত্মস্থ করা, দুটোর মধ্যে একটা সহাবস্থান, সামঞ্জস্য, মেলবন্ধন যাই বলি না কেন সেটাকে তুলে ধরা, দুটোর মধ্যে সম্পর্ক, প্রকৃতি আর প্রেম, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে চিনতে শেখা, জানতে শেখা রবি ঠাকুরের সৃষ্টিকে ধরেই। এবং সেই রবি ঠাকুরকে চেনা, সেই রবি ঠাকুরকে জানা প্রকৃতির মধ্যে দিয়ে, সেটার হাত ধরেছিলাম আমাদের অত্যন্ত সম্মানীয়, শ্রদ্ধেয়, ভালোবাসার খুব কাছের আমাদের দিদি বিমলাক্ষী ঘোষাল। এখন দিদির সাথে আর সেভাবে আমাদের দেখাশোনা কারোরই নেই, কিন্তু দিদি সবসময় আমাদের অন্তরে রয়েছেন, আমাদের মনে রয়েছেন। আমি জানি না দিদির সাথে আবার কবে আমাদের সামনাসামনি দেখা হবে। সামনাসামনি দেখা না হলেও দিদি কিন্তু আমাদের সবসময় মনে আছেন, অন্তরে আছেন। এখানে যখনই এসেছি দিদির কথা ভীষণ রকম ভাবে মনে পড়ছে। গাছতলায় বসেও যে স্কুলে ক্লাস করা যায় এবং সেটা যে অনেক সুন্দর হয়, খানিকটা শান্তিনিকেতনের মতন একটা ফিলিংস আসে, সেটা দিদির হাত ধরে। স্কুলের বহু রিহার্সাল আমরা করতাম। আমাদের স্কুলে একটা নিম গাছ ছিল, অনেক বড়। সেই নিম গাছের নিচে দিদি আমাদেরকে বসাতেন, বসিয়ে সেখানে আমরা রিহার্সাল করতাম। সেই ফিলিংসটা আজ বহু বছর পর এখানে এসে হলো সৃজনী শিল্প মন্দিরে। তো সেটাই আর কি, এটা একান্ত ব্যক্তিগত একটি সময় যেটা শুধুই আমি অনুভব করছি। এই অনুভবের খানিকটা স্মৃতিচারণ করলাম এই ভিডিওর মাধ্যমে। তো জানি না এটা শেয়ার করবো কিনা, যদি শেয়ার করি সেটা শুধুমাত্র আমার স্কুলের সমস্ত বান্ধবীদের জন্য, আমার অত্যন্ত ভালোবাসার দিদি বিমলাক্ষীদির জন্য। যদি দিদি দেখেন বা আমার স্কুলের বান্ধবীরা দেখে, ওদেরও নিশ্চয়ই মনে পড়ে যাবে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারছি না, এতটাই ভালো লাগছে, এতটাই পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, এতটাই ভালো আমি আবার ফিরে যাচ্ছি আমার ছাত্র জীবনে। চলো টাটা। এখানে এসে আমি আমার যেন শৈশবটাকে ফিরে পেয়েছিলাম। কিছু উপলব্ধি, কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভেবেছিলাম শেয়ার করব না, কারণ এটা আমার মনে হয়েছিল যে একান্ত ব্যক্তিগত মুহূর্ত হিসেবেই রাখবো এই ফিলিংসটা। এবং আমি এই ভিডিওতে বলেওছি এটা আমার স্কুলের সমস্ত বন্ধুদের জানাই, কিন্তু তারপর মনে হলো না, যেহেতু তোমরাও আমার বন্ধু, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করি। আর আমার যারা স্কুলের বন্ধু তারা যদি শোনে, তাদের তারাও আমার ফিলিংসের সাথে রিলেট করতে পারবে। তো সামহাও আমি এটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর এখানে এসে প্রত্যেকটা দোকান আমার খুব ভালো লেগেছে এবং প্রাইসগুলো আমার মনে হয়েছে যে খুব রিজনেবল একটা প্রাইসে তারা দিচ্ছেন আর কি। কিন্তু তবুও আর কি, যেটা বললাম যে একটুখানি বার্গেনিং না করলে আমার ঠিক হয় না, তাই আমিও টুকটাক বার্গেনিং করে কিছু জিনিসপত্র এখান থেকে কিন্তু কেনাকাটা করি। এই তো নিলে, এটা কি গো? ওটা সিম আছে। আচ্ছা, শিম সেদ্ধ, আলু সেদ্ধ, যেহেতু বাচ্চা, ছোলা ভাজা, আলু পোস্ত, মাছ, ডাল। বাহ বাহ, নীল তোমার খাবার চলে এসছে। দেখো কাকু দিয়ে গেছে সুন্দর করে। এটা লঙ্কা আছে, শিম একটু ঝাল আছে। দেখো ভালোই লাগবে। হ্যাঁ, ঝাল আছে। এটা আলু ভাজা আছে না, আলু ভাজা দি দাও। হ্যাঁ, লঙ্কা দেয়নি আছে বলে বিপদ। আচ্ছা, আলু ভাজা হ্যাঁ, আমি সঙ্গে দিই। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা চলে যাব শান্তিনিকেতন ছেড়ে। আমি সকাল সকাল উঠে পড়েছি, ছাদে একটু এসেছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভালো করে আমি ওয়াশ করে মেলে দিয়েছি, যেহেতু ছোট বেবি, তো সেই কারণে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আমার না এই হোমস্টে এই দিকটা এত ভালো লাগছে, কি বলবো। দেখো, এখানে একটা সোনাঝুরি গাছ রয়েছে, কত সুন্দর গাছ। আমার এই জায়গাটাতে এলে না আমার খুব পছন্দের আমার দিদার বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমার দিদার বাড়ি 10 কাঠা জায়গা জুড়ে। তো সেই 10 কাঠা জায়গা জুড়ে যখন বাড়িটা ছিল, সেই সময় ঠিক এরকমই একটা বিস্তৃত অংশ জুড়ে শুধু গাছ আর গাছ ছিল, এবং গাছের নিচে এরকম গাছের পাতা পড়ে থাকতো। একটা আলাদা রকমের ঠান্ডা ছিল। এই ঠান্ডাটা
আমার জন্য অনেকদিন পর মনে হলো এই ঠান্ডাটাকে আমি চিনি, আমি জানি। ওই দেখো ওখানে কি সুন্দর একটা পুকুর, সেটাও শান বাঁধানো পুকুর, ওটাও পাশে একটা হোমস্টে, তো সেটাও খুব সুন্দর। যেটা বলছিলাম, আমার দিদার বাড়িতে না শাল সেগুনের একটা বন ছিল পেছন দিকটা, বিভিন্ন রকমের গাছ ছিল, বেল গাছ ছিল, শিউলি গাছ ছিল, নিম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, জাম গাছ ছিল, মানে কি গাছ ছিল না শুধু সেটা বলে। তো এখানে এসে আমার সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। আমার দিদা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে অত বড় উঠোনটা, সামনের দিকে যে উঠোনটা ছিল সেই উঠোনটা প্রতিদিন ঝাঁট দিত, তারপর ওই গোবর দিয়ে, যেটাকে মারুলি দেওয়া বলে, গোল গোল করে উঠোনে দেয়, সেটা দিত। আজ আর সেরকম কিছুই নেই। দিদার শরীর খুবই খারাপ, বয়স হয়ে গেছে অনেকটা, আর দিদার বাড়ির চেহারাটা এখন পাল্টে গেছে, এখন ফ্ল্যাট হয়ে গেছে। তো সেটাই আর কি। এখানে বাড়িগুলো দেখছি, প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর গাছ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও তাকালে এতটুকু নোংরা চোখে পড়ছে না। চারিদিকে শুধু গাছ, গাছের পাতা, পাখির ডাক, এত ভালো লাগছে, এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার সত্যি কথা বলতে আজকে একদম যাওয়ার ইচ্ছেই নেই, কিন্তু কিছু করার নেই, নিজের জায়গায় তো আবার ফিরে যেতে হবে, কিচ্ছু করার নেই, যাব। আজকের 1:20 ট্রেন আছে আমাদের, শান্তিনিকেতন এক্সপ্রেস, সেটাতে আমরা চলে যাব। এখন আমি একটু চলে যাব, ওই দেখো আমার পুচকেটা কি সুন্দর খেলা করছে, ওর এখানে এসে খুব ভালো লাগছে। ও এখানে এসে এত আনন্দ পাচ্ছে, সারাক্ষণ এখানে ওখানে যখন আমি বেড়াতে যাচ্ছি, মানে ফাঁকা জায়গা, মাঠ, তো সেখানেও খেলে বেড়াচ্ছে। আর বলতে নেই, এখানে এসে ওর সমস্ত কিছু ঠিকঠাক আছে, খেলাধুলো, খাওয়া দাওয়া, পটি, সকালবেলা উঠেই একদম পটি করে নিচ্ছে, যেটা আমার একদম নিশ্চিন্ত সবটাই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আমরা এখান থেকে সরাসরি স্নান সেরে রেডি হয়ে নিয়ে একদম চলে এসেছিলাম সোনাঝুরি হাটে। বারবার মনে হচ্ছিল যে হাটটা আরো একবার যাই। তো সোনাঝুরি হাটে মোটামুটি আমরা 9টার সময় চলে এসেছিলাম, এবং 9টার সময় এসে দেখছিলাম যে দোকানগুলো সবই বসছে মাত্র। তো এখানে এসে আমার পুচকিটা এত খেলাধুলো করেছে, ছাদে বলো, মাঠে বলো, বাগানে বলো, এই সোনাঝুরির হাটে ধুলো মাটি কাদা মেখে ভীষণ রকম ভাবে খেলাধুলো করেছে। এবং আমার মনে হয়েছে যে ওকে এই যে খেলা, এই যে মাটির সাথে মেশা, এটা থেকে আটকে রাখা আমার একেবারেই উচিত নয়, কারণ আমার কোনো অধিকার নেই ওকে প্রকৃতির সাথে মিশতে দেব না। এটাতে মানে এই মেশাটার থেকে বাধা দেওয়া, এটা আমার কোনো অধিকার নেই, কারণ প্রত্যেকটি মানুষ প্রকৃতিকে বেশি ভালোবাসে, এবং বাচ্চারা তো ভীষণই ভালোবাসে। তো দেখো এখানে ভীষণ রকম মাটি ঘাটছে, বালি ঘাটছে, খেলাধুলো করছে, এবং বালি ঘাটতে ঘাটতে বালি খানিকটা চোখেও লেগে গেছে। তারপর বালি ঘাটাটা থেমেছে, যেহেতু লাল মাটি তো একটু ধুলোবালি আছে। তারপরে এসে নিজে থেকেই জল দিয়েছে চোখে। আর আমি সোনাঝুরি হাটের থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি টুকটাক। তো এরপরে আমরা মোটামুটি 10:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। সেখান থেকে স্নান তো সেরেই নিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের ট্রেনের জন্য রেডি হয়ে নিয়েছিলাম। শান্তিনিকেতন এক্সপ্রেস ভীষণ সুন্দর একটা ট্রেন, খুব ভালো। আমরা যেহেতু সময়ের আগেই চলে এসেছিলাম, কোনো অসুবিধে হয়নি। মন খারাপ তো আছেই, কিন্তু মন খারাপের সাথে সাথে আবার বাড়ি ফিরতে হবে, সেই আনন্দটাও রয়েছে। দেখো মাঠ ঘাট পথ সমস্ত কিছু দেখতে দেখতে আমরা কিন্তু প্রকৃতিকে ফেলে আবার ইটকাট পাথরের জঙ্গলের দিকে এগিয়ে চলেছি। আস্তে আস্তে আমরা চলেছি শহর তিলোত্তমার দিকে। এটাও আমাদের একটা আনন্দ, ভালোবাসার শহর কলকাতা। আমরা পৌঁছে গেছি, গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। আমার পুচকেটা গাড়িতে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই, ছোট মানুষ ঘুমিয়ে পড়েছে।
তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর শেষে কিছু ভালো লাগার ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে একজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন যিনি একজন লাল সোয়েটার পরে রয়েছেন। উনি হচ্ছেন কমল চক্রবর্তী এবং উনি হচ্ছেন ওই ইকো হোমস্টের ওনার এবং উনি পেশায় প্রফেসর ছিলেন এবং বর্তমানে ইকো হোমস্টের তিনি ওনার। ভীষণ ভালো মানুষ, খুব ভালো লেগেছে আমার। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।